নমস্কার। আজ ৮ই ডিসেম্বর ২০২৫। জাপানে যখন প্রায় মাঝরাত মানে স্থানীয় সময় রাত ১১টা বেজে ১৫ মিনিট, তখন দেশটির উত্তর পূর্ব উপকূল একটা বেশ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল। হ্যাঁ, সাংঘাতিক একটা ঘটনা। আমরা এইমাত্র ঘটনাটার উপর একটা উপদেষ্টা সরসংক্ষেপ পেয়েছি। তো আজ আমরা বসেছি জাপানের এই বড় ভূমিকম্পটার ব্যবচ্ছেদ করতে। ঠিক। কি হলো, কেন হলো, আর এর থেকে আমাদের শেখারই বাকি আছে। চলুন একটু গভীরে ঢোকা যায়। একদম। আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেগুলো বেশ বিস্তারিত। একটা ৭.৬ মাত্রার ভূমিকম্প, এই সংখ্যাতেই তো অনেক কিছু বলে দেয়, তাই না? অবশ্যই। আমাদের লক্ষ্য হলো এই সংখ্যাগুলোর পেছনের আসল গল্পটা তুলে ধরা। শুধু ঘটনাটা বর্ণনা করা নয়, বরং এর প্রভাব, মানে জাপানের প্রস্তুতি এবং ভবিষ্যতের জন্য এটা কিসের ইঙ্গিত দিচ্ছে সেটাও বোঝা। একদম ঠিক। চলুন তাহলে শুরু করা যাক একেবারে মূল ঘটনাটা দিয়ে। ৮ই ডিসেম্বর রাতে ঠিক কী ঘটেছিল, যে তথ্যগুলো আমাদের কাছে এসেছে সেগুলো কি বলছে? আচ্ছা, প্রথমত সময়টা খুব গুরুত্বপূর্ণ। রাত 11টা 15। হ্যাঁ, যখন বেশিরভাগ মানুষ বাড়িতে, ঠিক। সবাই হয়তো ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। ভূমিকম্পের কেন্দ্র ছিল আওমোরি প্রিফেকচারের উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে, মানে সাগরের নিচে। আচ্ছা। আর রিক্টার স্কেলের মাত্রা ছিল ৭.৬। কিছু প্রাথমিক রিপোর্টে অবশ্য ৭.৫ বলা হয়েছিল, কিন্তু চূড়ান্ত তথ্য ৭.৬কেই নিশ্চিত করছে। হ্যাঁ একদম, ৭.৬-এর সংখ্যাটা শুনলে তো কেমন একটা ভয় লাগে। কিন্তু আমরা তো জানি যে সব ৭.৬ মাত্রার ভূমিকম্প সমান ধ্বংসাত্মক হয় না। না, হয় না। এক্ষেত্রে মূল পার্থক্যটা কোথায় ছিল? এর গভীরতা নাকি অন্য কিছু? ঠিক এইখানেই বিষয়টা খুব আকর্ষণীয় হয়ে ওঠে। হ্যাঁ, ৭.৬ মানে প্রচণ্ড শক্তি নির্গত হয়েছে, কিন্তু এক্ষেত্রে দুটো জিনিস আমাদের দেখতে হবে। এক, এর গভীরতা, আর দুই, কেন্দ্রটা উপকূল থেকে কতটা দূরে। আচ্ছা। সারসংক্ষেপ বলছে এর উৎস ছিল সমুদ্রতলের প্রায় ৫০ থেকে ৫৪ কিলোমিটার গভীরে। ভূতত্ত্বের ভাষায় এটাকে ঠিক অগভীর বলা চলে না, আবার খুব গভীরও নয়। এটাকে কি ইন্টারমিডিয়েট ডেপথ বলে? একদম ঠিক তাই। এই গভীরতার ব্যাপারটা একটু সহজ করে বললে কেমন হয়? মানে এর প্রভাবটা ঠিক কিভাবে বদলে যায়? বেশ ভালো প্রশ্ন। ভাবুন, আপনি একটা পুকুরের পানিতে পাথর ফেলছেন। আচ্ছা। যদি পাথরটা একেবারে পানির ওপর থেকে ফেলেন, তাহলে যেখানে পড়বে তার আশেপাশে খুব বড় ঢেউ উঠবে, কিন্তু দূরে বেশি ছড়াবে না। ঠিক। আর যদি পাথরটা পানির অনেক গভীর থেকে হঠাৎ উপরে উঠে আসে, তাহলে শক্তিটা অনেক বড় জায়গা জুড়ে ছড়িয়ে পড়বে। এক্ষেত্রেও প্রায় সেরকমই। তার মানে ভূমিকম্পটা যদি আরো অগভীর হতো, ধরা যাক ১০-১৫ কিলোমিটার গভীরে, তাহলে উপকূলের ঠিক ওপরের জায়গাগুলোতে কম্পনের তীব্রতা হয়তো আরও মারাত্মক হতো। গভীরতা একটু বেশি হওয়ায় শক্তিটা একটা বড় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। যা একদিক থেকে ভালো। হ্যাঁ, একদিক থেকে ভালো, কারণ কোনো একটা নির্দিষ্ট জায়গায় সমস্ত শক্তিটা এসে আঘাত হয়নি। দারুণ তুলনা। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা জিনিস আমার চোখে পড়েছে। জাপানের নিজস্ব একটা স্কেল আছে, তাই না? শিন্তো স্কেল। হ্যাঁ, জাপানিজ মিটিওরোলজিক্যাল এজেন্সি এটা ব্যবহার করে। তথ্য বলছে হাচিনোহে শহরের মতো জায়গায় এর তীব্রতা ছিল আপার 6। এই ব্যাপারটা কিন্তু দারুণ। তার মানে কি এই যে রিক্টার স্কেল বলছে ভূমিকম্পের ইঞ্জিন কতটা শক্তিশালী, আর শিন্তো স্কেল বলছে যাত্রী হিসেবে আমার অভিজ্ঞতাটা কেমন ছিল। একদম। এটা তো সাধারণ মানুষের জন্য অনেক বেশি কাজের জিনিস। ১০০% ঠিক ধরেছে। এটাই শিন্তো স্কেলের আসল মজা। রিক্টার স্কেল হলো একটা একাডেমিক পরিমাপ, উৎসস্থলে মোট কত শক্তি নির্গত হলো, যেটা সাধারণ মানুষের কাছে একটা সংখ্যা মাত্র। ঠিক। হাচিনোহে শহরের একজন মানুষের কাছে 7.6 সংখ্যার কোনো মানে নেই। তার কাছে যেটা সত্যি সেটা হলো তার পায়ের তলার মাটি কিরকম কাঁপছিল। আর আপা 6 মানে ঠিক কি? আপা 6 মানে হলো কম্পন এতটাই ভয়াবহ ছিল যে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা প্রায় অসম্ভব। তাই নাকি? হ্যাঁ, মানুষজন হামাগুড়ি দিয়ে সরার চেষ্টা করছিল। ঘরের ভারী আসবাবপত্র, যেমন ধরুন আলমারি বা ফ্রিজ, সেগুলোও সরে যাচ্ছিল। নিজে থেকেই সরে যাচ্ছিল বা উল্টে পড়ছিল। দেয়ালে ফাটল দেখা দিতে পারে। এটা আসলে ধ্বংসের একটা বাস্তব চিত্র তুলে ধরে, যা শুধু রিক্টার স্কেলের সংখ্যাটা পারে না। তার মানে এই স্কেলটা দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রেও অনেক বেশি কার্যকর। অবশ্যই, কারণ কর্তৃপক্ষ বুঝতে পারে ঠিক কোন এলাকায় মানুষের সাহায্য সবচেয়ে বেশি দরকার। আচ্ছা, জাপানে বড় ভূমিকম্পের পরপরই যে আতঙ্কটা সবচেয়ে বেশি বড় হয়ে দেখা দেয় তা হলো সুনামি। ২০১১ সালের স্মৃতি তো এখনো। হ্যাঁ, ওটা তো ভোলার নয়। এক্ষেত্রে কি হলো?
এক্ষেত্রেও ভূমিকম্পের কয়েক মিনিটের মধ্যেই আওমরি, হোক্কাইডো এবং ইওয়াতে এই 3টি প্রিফেকচারের জন্য সর্বোচ্চ পর্যায়ের সুনামি সতর্কতা বা ওয়ার্নিং জারি করা হয়। এবং প্রাথমিক পূর্বাভাস কি ছিল? প্রাথমিক পূর্বাভাস ছিল যে ঢেউ 3 মিটার অর্থাৎ প্রায় 10 ফুট পর্যন্ত উঁচু হতে পারে। 10 ফুট! এটা তো একটা দোতলা বাড়ির সমান উঁচু। উপকূলের জন্য এটা তো ভয়াবহ একটা ব্যাপার। হ্যাঁ, খুবই উদ্বেগজনক। এই পূর্বাভাসের পর নিশ্চয়ই বিশাল দৌড়ঝাঁপ শুরু হয়ে গিয়েছিল। অবশ্যই নিচু উপকূলীয় এলাকা থেকে প্রায় 90,000 মানুষকে দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। 90